স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর গভীর রাতে হলো মাগুরায় শিশু ধর্ষণ মামলায় রিমান্ড শুনানি। মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর। এখন জনপদে এই নিয়ে রয়েছে বিস্তারিত। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল কর্মী, আর আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে লুট করা হয় মালামাল। আর সিরাজগঞ্জে ডাকাতের শিকার হয়েছেন মাইক্রোবাসের যাত্রীরা। এনেও রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রসঙ্গ। জনরোষের চাপে গভীর রাতে রিমান্ড শুনানি হলো মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামিদের। পরে এ ঘটনায় প্রধান আসামি হিটু শেখের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি 3 আসামির প্রত্যেককে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়। রোববার আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে তোলার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় গভীর রাতে শুনানি হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, সকল আসামির 7 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে রোববার দুপুরে ধর্ষকের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় 24 ঘন্টার মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সে সময় রিমান্ডের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এছাড়াও চট্টগ্রাম থেকে আছেন শোয়েব রহমান এবং রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবর জানাই। ইমতিয়াজ, কি দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। একটি ছোট্ট শিশুটি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সারা দেশ উত্তাল হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ কিন্তু ছাত্র জনতারা তারা কিন্তু এই ধর্ষকদের বিচারের প্রতিবাদে কিন্তু গতকালকে থেকে কিন্তু সারা শহর বিভিন্ন স্কুল ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এবং আজকেও দিনব্যাপী কিন্তু ছাত্র জনতারা তারা বিক্ষোভ করছে। সকাল ঠিক 10:30টার দিকে এখানে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষার্থীরা ছাত্ররা সবাই কিন্তু জমায়েত হয়েছে। ধর্ষক যারা রয়েছেন এবং বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। তারা যেটা বলছেন যে নারীরা ঘরে বাহিরে কখনো কোথাও
কোনো সময়ই কিন্তু নিরাপদ ছিল না এবং দীর্ঘদিনের যে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই অচলায়তন ভাঙার সময় এসেছে। নারীরা যেন অবাধে স্বাধীনভাবে এবং নিরাপদভাবে চলতে পারেন, সে যেন তার পরিবার এবং ঘরে বাইরে নিরাপদ থাকেন, সেই দাবিটি কিন্তু তুলছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছেন স্বয়ং সরকারের প্রতি এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যেন এই যে দোষীদের যারা রয়েছে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করেন। এবং এখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যোগ দিচ্ছেন এবং বিভিন্ন প্লে কার্ড তারা প্রদর্শন করছেন এবং সেখানে দর্শকদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর হয়ে যাচ্ছে। যেহেতু এখন শুরুর দিকে তারা যেটা বলছেন যে যত বেলা গড়াবে তাদের এই আন্দোলন কিন্তু আসলে বাড়তেই থাকে এবং তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত দর্শকের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। এবং তারা এই হুঁশিয়ারির মাধ্যমে জানান দিচ্ছেন যে নারীদের প্রতি যে সবসময় যে একটা অঙ্গুলি নির্দিষ্ট থাকতো এবং নারীদেরকে যে একটা নিপীড়ন, নির্যাতন এবং বিভিন্ন সময় যে ধর্ষণ করে যারা ধর্ষণকারী ছিল তারা যে বিভিন্ন সময় পার পেয়ে যেত সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় সেটি বলা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা গেছে যে বিগত সময় অনেক সময় নারীরা যখন ঘরে বাইরে নির্যাতিত হয় তখন কিন্তু তারা অনেক কিছুই প্রকাশ করতে পারেন না। এখন একটি সময় এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশে তারা আশা করছেন নারীরা তারা আরও সোচ্চার হবে, সামাজিক সচেতনতা বাড়বে এবং নারীরা যেন তারা প্রত্যেকটি কর্মক্ষেত্রে তারা যেন নিরাপদ থাকে সেই বিষয়টি প্রতি জোর দেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এখনও আন্দোলন চলছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুক্তি, এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ খবর। এবারে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। শোয়েব, সেখানে যারা আন্দোলন করছেন ছাত্র জনতা তারা কি বলছেন? মুক্তি, সকাল 11টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সাথে শিক্ষকদেরও একাত্মতা পোষণ করার কথা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী এসেছেন এবং তারা জড়ো হচ্ছেন শহীদ মিনারের পাদদেশে তারা জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা নারী নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছেন এবং সেই সাথে শিশুর প্রতি যেই সহিংসতা এবং শিশুর নিরাপত্তা নিশ্চিতের যে দাবি সেইগুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবং মাগুরার ঘটনার পর থেকে কিন্তু দেশের নানান বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং গতকালকে আমরা দেখেছি যে দুপুরে ঠিক একই স্থানে শিক্ষকদের একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে যেখানে শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছিলেন এবং বিকেলে কিন্তু সন্ধ্যার পরে ছাত্ররা বিশাল বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ মিছিল করেন এবং মাগুরার ঘটনা সহ দেশের প্রতিটি নারী শিশু নির্যাতনের ঘটনা এবং ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন। এবং একই সাথে গতকাল সন্ধ্যায়ও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান ফটকের সামনে যে চট্টগ্রাম রাঙামাটি যে মহাসড়কটি রয়েছে সেখানেও তারা সড়ক অবরোধ করে প্রতীকী ধর্ষকের রায় কার্যকর করে। সেই সব কর্মসূচির ধারাবাহিকতা আজকেও কিন্তু অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা পালন করবেন এবং সেখানে শিক্ষকরাও কিছুক্ষণ পরে জড়ো হবেন। 11টায় শুরু হওয়ার কথা, শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে সমাজে নারীর জন্য একটি নিরাপদ অবস্থান নিশ্চিত করা এবং সেই সাথে প্রতিটি শিশুর সুস্থ, স্বাভাবিকভাবে এবং নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশটি নিশ্চিত করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষার্থীদের পাশাপাশি নারীদের পাশাপাশি যারা পুরুষরা রয়েছেন প্রত্যেককেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং এর পাশাপাশি রাষ্ট্রের যে দায়িত্ব, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে তখন যারা এই সকল অপকর্মের সাথে জড়িত রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সেক্ষেত্রে যারা এখানে অবস্থান নিচ্ছেন তারা বলছেন যে দ্রুত বিচারের মাধ্যমে কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে পরবর্তীতে কেউ নারীর প্রতি এ ধরনের সহিংসতা, বৈষম্য কিংবা নিপীড়নমূলক আচরণ করতে না পারে। মুক্তি, এবারে আমরা রাজশাহীর খবরাখবর জানবো। রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাকিব, একটু জানাবেন। আমি বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একদম প্রথম দিন থেকে প্রতিবাদে মুখর ছিল। আজকে প্রতিবাদ কর্মসূচিতে কি কি আয়োজন রয়েছে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই।
মুক্তি আসলে শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যে সোচ্চা ছিল সেটি আজও অব্যাহত আছে এবং তারপর থেকে আমরা দেখলাম যে পুরো শহর জুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে সংগঠনগুলো তারাও কিন্তু এর প্রতিবাদে অংশ নিতে শুরু করলেন এবং আজকেও কিন্তু ঠিক সকাল 11টা থেকে আসলে শিক্ষার্থীদের কর্মসূচি আছে এবং সেই কর্মসূচির পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু এখানে আমরা দেখেছি যে শহীদ জোহা চত্বরে সেখানে কিন্তু তারা আমরণ অনশনে বসেছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত আসলে এই শিশু ধর্ষণকারী যে আছে বা যারা আসলে নারীর প্রতি সহিংস আচরণ করেন তাদের আসলে বিচারের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে অনশন বা এই যে কার্যক্রম সেটি আসলে অব্যাহত রাখবে। এবং আজকে কিন্তু গতকালকে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আহ্বান করেছিলেন যে বিভিন্ন বিভাগে আসলে ক্লাস পরীক্ষা বর্জন করার এবং আজকে কিন্তু সেটিতে অনেকখানি সাড়া পাওয়া গেছে এবং সেখানে দেখা গেছে বিভিন্ন বিভাগ তাদের ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছেন এবং তারপরে যে এই যে কার্যক্রম সেটিতে আসলে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি মুক্তি আপনাকে বলে রাখি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন তারা কিন্তু নানা ধরনের দাবি তুলেছেন এবং বলছেন যে এই সরকারকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন সচেতন থাকবেন এবং একই সাথে এই যে ধর্ষণকারী বা যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদেরকে অনতিবিলম্বে আসলে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং রাজশাহীতে যে নারী শিশু ট্রাইব্যুনাল রয়েছে এর পাশাপাশি যদি প্রয়োজন পড়ে নতুন পৃথক একটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আসলে এই বিচার কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করার আহ্বান তারা এখানে জানিয়েছেন। এর পাশাপাশি যে রাজনৈতিক সংগঠনগুলো আজকে পুরো শহরেই কিন্তু আসলে সকাল 10টা থেকে নানা ধরনের কর্মসূচি আছে, তার মধ্যে বাংলাদেশ জামাত শিবির, বিএনপি এবং অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের কর্মসূচি রেখেছে এবং বিক্ষোভ মিছিল হবে নগর জুড়ে এবং কিছুক্ষণ পরে আমরা যেটি জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্যারিস রোড থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাবে রাজশাহী তালাইমারি এলাকায় এবং সেখানে কিন্তু একটি বড় জমায়েত হওয়ার কথা রয়েছে, যেখান থেকে আসলে একটি দাবি আসলে গতকাল থেকে যে দাবিগুলো তারা তুলছেন সেই দাবিগুলোই আসলে আবারও বলা হবে এবং যতক্ষণ না পর্যন্ত আসলে এই ধর্ষকের আসলে বিচার হচ্ছে এবং বিচার কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো মুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে রাজশাহী, চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজ থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। মাগুরায় আজকে কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন সকাল থেকেই কিন্তু মাগুরা কিন্তু মিছিলে কিন্তু উত্তাল হয়ে পড়েছে। মাগুরার যে শিশু ধর্ষণ, যে এই ধর্ষণ যে শিকার যে শিশুটিকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা মিছিল এবং সমাবেশ কিন্তু চালিয়ে যাচ্ছে। সকালে জেলা জজ কোর্ট থেকে কিন্তু জেলা আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু মিছিল এবং সমাবেশ এবং মানববন্ধনের মধ্য দিয়েই কিন্তু এই যে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে কিন্তু মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে কলেজ, এই কলেজ থেকে কিন্তু বিশাল আকারের ছাত্র এবং জনতাদের যে সমন্বয়ে কিন্তু বিশাল কিন্তু যে মিছিল, এই মিছিল কিন্তু চলছে। তাদের একটি দাবি, তারা কিন্তু যেটা বলছেন যে রাতের গভীর রাতে যে আসামিকে যে কোর্টে হাজির করে তারা কিন্তু যে শুনানি নিয়েছে সেখানে কিন্তু যে 4 জনের যে প্রধান আসামি যে হিটু শেখ, তার কিন্তু হিটু শেখের কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং বাকি যে 3 জন তাদের কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমি এখানে যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা
এই যে রাতের আধারে গভীর রাতে তারা যে এই বিচারিক বিষয়ে নিয়ে যে তালবাহানা করছে, এটা তাদের অভিযোগ। এ বিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেটা জানিয়েছে যে যে নিরপেক্ষ ইয়ের স্বার্থে কিন্তু তারা কিন্তু এই গভীর রাতে এটা করতে কিন্তু বাধ্য হয়েছে। তো এই ছিল মাগুরা হোসেন শহীদ কলেজ থেকে ছাত্রীদের যে মিছিলের সর্বশেষ। বিশ্বজিৎ বাপি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাগুরা থেকে। এদিকে সুনামগঞ্জের ছাতকে 17 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট এলাকার বাসিন্দা শফিকুর রহমান। পুলিশ জানায়, গেল 6 মার্চ ছাতকের বনগাঁও উত্তরপাড়া মসজিদে কোরআন পড়তে যায় 17 বছরের ওই কিশোরী। সেদিন দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে যাওয়ার পর কিশোরীকে ধর্ষণ করা হয়। সে সময় তাকে হত্যার হুমকি দিলে ঘটনাটি কাউকে জানায়নি কিশোরী। এর একদিন পর 8 মার্চ পুনরায় ধর্ষণের ঘটনা ঘটলে পরিবারকে জানায় ভুক্তভোগী। এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। এত ধর্ষণের মূল্য নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা, যদিও ভুক্তভোগী পরিবারকে দেয়া হয় 92,000 টাকা। পরে এই ঘটনায় 10 জনকে আসামি করে মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। নানি বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 10 বছরের শিশু। আইনি সহায়তার পরিবর্তে বিচারে গ্রাম্য সালিশের আয়োজন করে প্রভাবশালী মহল। সেখানে ক্ষতিপূরণ বাবদ নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। ভুক্তভোগীর পরিবার জানায়, বাগানে বড়ই কুড়াতে গেলে অটোরিকশা চালক ফিরোজ শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। আমার মেয়ে নানুর বাড়িতে গেছিল দুপুরবেলা বড়ই টোকানোর জন্য। আর যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল। আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। স্থানীয়রা জানায়, এই ঘটনাটি জানাজানি হলে সালিশের জন্য পরামর্শ দেয় স্থানীয় মাতবর। পরে সেখানে শাস্তি হিসেবে 1.5 লাখ টাকা জরিমানা করা হলেও শিশুর পরিবার পায় 92,000 টাকা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। জিজ্ঞেস করছে বিচারের মধ্যে যে যারা সত্য, যে তুমি কি অপরাধী নাকি? উনি বলছে আমি অপরাধী। ফিরোজ নামের একজন 45 ঊর্ধ্ব বয়স, 10 বছর বয়স একজন স্কুল ছাত্রী, 2য় শ্রেণীতে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানায়, গেল শনিবারে এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা করেন শিশুর মা। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে। আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিছি। 2টা টিম করে আমরা কাজ করতেছি। এদিকে রোববার জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এখন টাঙ্গাইল। 5 দফা দাবি আদায় শাটডাউন কর্মসূচি পালন করছে মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। এই নিয়ে আলোচনাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আছেন রামিম চৌধুরী, একই সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতে খুলনার খবরাখবর জানবো। রামিম, খুলনা মেডিকেলে শাটডাউন কর্মসূচি কত সময় চলবে এবং সেবা পেতে রোগীরা কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছে জানাবেন। মুক্তি, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এমন দাবি সহ 5টি দাবি কিন্তু ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলের যে চিকিৎসক তাদের, এবং সেই দাবিতে আজকে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। আমরা সকালে এসে যেটি দেখেছি যে এখানকার অন্তঃবিভাগ এবং বহির্বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 10টার পর থেকে কোনো চিকিৎসকই কিন্তু তারা
সেবা দেননি, এবং এতে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার যারা সেবা নিতে আসেন তারা যেটি বলছেন যে বহির্বিভাগে বিশেষ করে সকাল 10টার পর থেকে কিন্তু এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ, এবং 10টা থেকে 12টা পর্যন্ত এই সময়টাতেই কিন্তু সবথেকে বেশি রোগী কিন্তু এখানে থাকে। তবে সেই সেবাটা কিন্তু তারা পাচ্ছেন না ডাক্তারদের এই কর্মবিরতি বা শাটডাউনের কারণে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু একেবারেই যৌক্তিক, তারা সেটি বলছেন, এবং তারা যেটি বলছেন যে মূলত ম্যাটস সহ বিভিন্ন নিম্নমানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সেখান থেকে কিন্তু সামান্য কোর্স পূরণ করেই কিন্তু অনেকেই ডাক্তার পদবি ব্যবহার করে থাকে, এবং বিভিন্ন রকম উল্টাপাল্টা ওষুধ কিন্তু তারা দিয়ে থাকে রোগীদের, এবং যার কারণে কিন্তু রোগীরা বেশ ভোগান্তির মধ্যে পড়ে, এবং এটি কিন্তু রোগীদের সুবিধার্থেই কিন্তু তারা এমন আন্দোলনের ডাক দিয়েছেন বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি আরও কিছু দাবি কিন্তু তারা করেছেন, যেমন ম্যাচ সহ বিভিন্ন নিম্নমানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি অন্যান্য দাবিগুলোর মধ্যে আরেকটি দাবি কিন্তু রয়েছে যে প্রায় 10,000 যে চিকিৎসক নতুন করে নিয়োগ দিতে হবে, এবং সারা বাংলাদেশে যে পরিমাণ সারা বাংলাদেশে যেসব জায়গায় শূন্য স্থান রয়েছে সেগুলো কিন্তু পূরণ করে দিতে হবে ডাক্তারদের। এর পাশাপাশি আরও কিছু দাবি তারা রেখেছেন। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে খুলনায় 10টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে ডাক্তারদের, এবং এর কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের শাটডাউনের সবশেষ খবর। সন্দীপন শুভ, সিলেটের খবরাখবর জানাবেন। এই যে শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা, তারা আসলে কি বলছেন, তারা কতক্ষণে কর্মসূচিটি পালন করবেন, এবং সেখানে সেবা পেতে রোগীদের কীরকম ভোগান্তি হচ্ছে সেই চিত্রটা একটু জানাবেন। দেখুন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আমরা সবসময় বলে থাকি সেটি সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল, এবং এটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে 4 জেলার মানুষ সেবা নিতে আসেন, এবং সিলেটের বিভাগের বাইরের মানুষও কিন্তু আসেন। এবং আজকে শুধু নয়, গতকালকেও আমরা দেখেছি এবং গত পরশুদিনও আমরা দেখেছি যে কর্মবিরতি পালন করেছেন। যদিও খণ্ডকালীন কর্মবিরতি ছিল, কিন্তু আজকে থেকে পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং আজকে আরেকটি বিষয়, তারা কিন্তু গতকালকে যখন মিড লেভেল চিকিৎসকদের সাথে কথা বলেছেন, মিড লেভেল চিকিৎসকরা তাদের দাবির সাথে একাত্মতা পোষণের আহ্বান জানিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা, এবং ইন্টার্ন চিকিৎসকদের সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন মিড লেভেল চিকিৎসকরা। এবং মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু আজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে আউটডোর সেবা বা বহির্বিভাগের সেবা সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যারা মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে যে সেবা নিতে আসেন সাধারণ রোগীরা, তারা কিন্তু আসলে বিপাকে পড়ে যাচ্ছেন, এবং অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন, কিন্তু তারা আজকে সেবা না পেয়ে অনেকটাই দুর্ভোগে পড়বেন বলে মনে হচ্ছে। এবং এর পাশাপাশি যদি আমি হাসপাতালের অন্তর্বিভাগ বা ভিতরের চিত্রের কথা বলি, সেটিও কিন্তু কর্মবিরতি সকাল 11টা থেকে চলমান রয়েছে, এবং সেটি দিনব্যাপী চলবে। এর পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু আজকে সেই বিক্ষোভ মিছিল এবং তাদের যে ক্লাস বর্জন করেছেন। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি সাধারণ রোগীদের জন্য আসলে বিব্রতকর। তো এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সর্বশেষ। 5 দফা দাবি আদায় শাটডাউন কর্মসূচি পালন করছেন মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে খুলনা ও সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রাত 10টায় শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জেলা বিএনপির মিছিল শেষে যাওয়ার পথে সম্রাট নামের এক ব্যক্তির সাথে অপূর্বর বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করেন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে ওই দোকানের মালিক নিহত হয়েছেন।
রাত 9টার দিকে নয়ারহাটে দিলীপ স্বর্ণালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে তারাবি নামাজের সময় বাজারে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এ সময় 4 থেকে 5 জন ডাকাত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত দিলীপ দাসকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি মাইক্রোবাসে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নেওয়া হয় যাত্রীদের সাথে থাকা 7টি মোবাইল ও নগদ 81,000 টাকা। রোববার রাত 8টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জামায়াতে ইসলামের নেতাকর্মী বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, ঢাকায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সভা শেষে রাজশাহী যাওয়ার পথে কোনাবাড়ির ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মাইক্রোবাসের পেছনের অংশে বিকট শব্দ হয়। এ সময় গাড়ির টায়ারে সমস্যার কথা ভেবে যাত্রীরা নামলে দেশীয় অস্ত্রসহ 7-8 জন ডাকাত হামলা করে। রাতে এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জনতার প্রতিরোধে ঝালকাঠি শহরে ইফতারির সময় বোমা ফাটিয়ে ডাকাতের চেষ্টা ব্যর্থ হয়েছে। শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় ডাকাতের চেষ্টা করা হয়। শহরের ডাক্তারপট্টি সড়কটি স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ ভ্যানে এসে বোমা ফাটিয়ে ডাকাতের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় দোকান মালিকরা চিৎকার দিলে জনতার প্রতিরোধে ডাকাতের চেষ্টা ব্যর্থ হয়। ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্বর্ণের দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের। টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের দিয়ে সাবেক এমপির বাসা দখল ও চাঁদা দাবির মামলায় নারী সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 12টার দিকে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে 7 দিনের রিমান্ড চেয়ে মিষ্টিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এই ঘটনায় রোববার রাতে সাবেক এমপির স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মামলা দায়ের করার পরই তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় রওশন আরা খান উল্লেখ করেন, শনিবার সকালে বাসার গেটের 6টি তালা ভেঙে নগদ 5 লাখ টাকা এবং 10 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করা হয়, যার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। পূর্ব পরিকল্পিতভাবে 17 জন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বাড়িতে ওঠেন। পরে দুপুরে 12:30টার দিকে বাড়িতে বসবাস করতে হলে মিষ্টি 10 কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারলে 7 দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় তিনি। 4 মাসে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি হয়েছে 1,31,401 টন চাল। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, বিপুল পরিমাণ আমদানির চাল মজুত করার পরও কোনো প্রভাব পড়ছে না বাজারে। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন। চালের দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বরে ভারত থেকে চাল আমদানির অনুমতি পায় 84টি প্রতিষ্ঠান। গেল 4 মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় 1.5 লাখ মেট্রিক টন চাল। তারপরও সাতক্ষীরা সহ জেলার আশপাশের চালের বাজারে দাম কমার ওপর প্রভাব পড়েনি। গত 1 মাসের ব্যবধানে সাতক্ষীরার বাজারে প্রকারভেদে বিভিন্ন চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। 25 কেজি দিতে 1850 টাকা নিয়েছিলাম, এখন সেটা 2100 টাকা বলছি। সেই একই বাসমতি 40 টাকা 50 টাকা 35 টাকা চাল কিনে খাতাম, আর এখন আমরা খুদ চাল কিনে খাচ্ছি 50 টাকা করে। অনেক দাম বেশি, এত দামে চালে আমরা গরিব মানুষ কিনে খেতে পারি? খুচরা চাল ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট করে আমদানি করা চাল মজুত রাখছে পাইকারি বিক্রেতারা, ফলে বাজারে কমছে না চালের দাম। বাইরে চাল এসেছে কিন্তু বেচা কেনা নেই ভাই, দাম বেশি। ইন্ডিয়াতে যে মাল এসেছে বুঝতে পেরেছেন, সে মাল এসে গুডাউন করে লোড করে রেখে দিচ্ছে, বাজারে তো এইসব মাল ছাড়ে কম দামে বিক্রি করা যায়। বিভিন্ন মাল মজুত করে রেখেছে বড় বড় গোডাউনে তারা ওই অল্প অল্প করে এনেছে, ঘরে এনে অল্প অল্প করে নিয়ে দাম বেশি লাগতেছে।
তবে বন্দরের চাল আমদানিকারকরা জানান, ভারতের বাজারে চালের দাম বেশি থাকায় আমদানি করা চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা। ডলার দিয়ে চাউল কিনতে হচ্ছে, যে কস্টিং পড়ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা লস হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে $118-20 আমরা মাল ক্রয় করতেছি, কিন্তু বিল ছাড়ার সময় 20 থেকে 22 টাকা ছাড়তে হচ্ছে। আগে চাউলটা ঢুকতো, ডলারের রেট যখন কম ছিল তখন প্রত্যেক দিন 70-80 গাড়ি করে চাউল ঢুকতো। সেই চাউলটা এখন ঢুকতেছে মাত্র 30 গাড়ি 40 গাড়ি। আগে প্রথম যখন চাউল ঢোকার অনুমতি হয়েছিল তখন দেখা যাচ্ছে বেশি ঢুকতো, 70-80 গাড়ি করে ঢুকতো, কিন্তু এখন এটা তুলনামূলক অনেক কম। বর্তমান চাল আমদানিতে ভোমরা স্থলবন্দরে অনেকটা কম। এর মূলত কারণ হচ্ছে বাংলাদেশের বাজার মূল্য কম, ভারত থেকে কিনামূল্যের সাথে সমন্বয় করলে এ পাশে এসে বিক্রয় মূল্য কম, সেই কারণের জন্যই মূলত চাল আমদানি হচ্ছে কম। এদিকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারিভাবে চাল আমদানির সময়সীমা আগামী 15 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানায় ভোমরা স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, এটা আগামী 1 তারিখ এটা করা হলো, বৃদ্ধি করা হলো, মানে ডিউটি না নেওয়ার জন্য, ডিউটিটা না সেইটা 15 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এটাই সর্বশেষ। ভারত থেকে চাল আমদানির কথা ছিল 3,92,000 মেট্রিক টন, তবে এখন পর্যন্ত আমদানি করা হয়েছে অর্ধেকেরও কম। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। কুমিল্লায় জনসংখ্যা বাড়ার সাথে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। এক দশকে কমেছে 23,000 হেক্টর আবাদি জমি। একই সময়ে জনসংখ্যা বেড়েছে প্রায় 9 লাখ। কমেছে উদ্ধৃত খাদ্যের পরিমাণ। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে খাদ্য নিরাপত্তার জন্য হুমকির শঙ্কা বিশেষজ্ঞদের। মাসুদ আলমের প্রতিবেদন, ছবিতে ছিলেন বাসির আহমেদ। এক দশক আগেও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কুমিল্লার এসব স্থানে ছিল ফসলি জমি, আবাদ হতো ধান সহ বিভিন্ন ফসল। তবে সময়ের সাথে এর বেশিরভাগই এখন ইট সিমেন্টের ভবন কিংবা বসতবাড়ির দখলে। একসময় প্রায় 400 একর জমি জুড়ে কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরি ও কমলাপুরের এ মাঠে ছিল শুধুই ফসলের হাতছানি, কিন্তু অপরিকল্পিতভাবে শিল্প কারখানা, ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিস্তীর্ণ এ মাঠে আশঙ্কাজনক হারে কমেছে ফসল উৎপাদন। পানির ফত নাই, কিছু নাই, একবারে মানে আমরা ফসল মাই গ্যারামও জন্য পানি ওঠে। এই মাঠে অনেক ফসল হইতো, যে ধান মানে ধানের জন্য মনে করেন ইয়ে নয়। আবার যে ফসল হয়েছে মানে আবার মানে মানুষের বাড়িতে মনে হয় পুরো 1 কানি খেতে 5 কেজি ধান নিছে। জমি কেমনে থাকবো আমরা তো বিশ্বরোডের সাথে সবাই টাকা লোভে হয় বেচছেলে। কৃষি বিভাগ বলছে 10 বছর আগে কুমিল্লায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল 2,16,078 হেক্টর, তবে এখন তা কমে দাঁড়িয়েছে 1,93,011 হেক্টরে। এতে ফসল উৎপাদন কম হওয়ায় চাহিদার তুলনায় কমেছে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ। কৃষি কর্মকর্তারা বলছেন এ জেলায় প্রতি বছরে 1% বেশি আবাদি জমি গিলে খাচ্ছে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট ও শিল্প কারখানা। এতে নির্ধারিত জমিতে বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জিং। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমার খাদ্য উৎপাদনের জায়গাটা সংকুচিত হচ্ছে। এখানে একটা নীতি তৈরি করা উচিত আমি মনে করি, যে ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে সরকারের যদি এরকম কঠোর অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকে, তাহলে সবাই ঘরবাড়ি করার ক্ষেত্রে ওই নীতি অনুসরণ করে ঘরবাড়ি করবে। এদিকে গেল 11 বছরে জেলায় জনসংখ্যা বেড়েছে প্রায় 8,25,000 জন। বিশ্লেষকরা বলছেন আবাদি জমির পরিমাণ এভাবে কমতে থাকলে একসময় খাদ্য ঘাটতি দেখা দেবে জেলায়। তাই সরকারকে পরিকল্পনা নেয়ার তাগিদ দেন তারা। বিক্ষিপ্ত শিল্প ও কারখানা কিন্তু দিন দিন বেড়ে চলতেছে। এটা কোথায় যাচ্ছে? সব কৃষি জমির উপরে। এখন সরকার যদি এদিকটার উপরে একটু নজর দেয় তাহলে কৃষি জমিটা সেফ হয়ে থাকে। স্বাভাবিকভাবেই ওয়েজার্নার্সরা তাদের বৈদেশিক মুদ্রা পাঠাবেন, এখানে বাড়িঘর হবে, এখানে উঁচু ভবন হবে, সব কিছুই কৃষি জমির উপর আমাদের থাকবে। সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলোর মধ্যে যে একটা সমতা আনা এবং এর যে একটা ব্যবস্থাপনা, সেই বিষয়ে আমার মনে হয় রাষ্ট্রীয় পরিকল্পনা থাকা দরকার। গবেষকরা বলছেন মানুষের সংখ্যা বাড়ার সাথে বাড়ছে চাহিদা, তাই অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা বলছেন তারা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদেরও লক্ষ্য আছে, টার্গেট আছে যে আমরা এই আগামী
2030 সাল অথবা 2041 সাল বলি, যখন আমাদের জনসংখ্যা আরও বাড়বে, সেভাবে আমরা কিভাবে আরও উচ্চ ফলনশীল জাত উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ফলন আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। নগরায়ণ ও শিল্প অঞ্চলের সঙ্গে কৃষি জমির একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আবাদি জমি কমার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমিতে তুলনামূলক বেশি সার ব্যবহারে জমাট বাঁধছে না আখের গুড়। এতে বাধ্য হয়ে গুড়ে ব্যবহার হচ্ছে নিম্নমানের চিনি। এসব গুড় জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে রমজানে গুড়ের চাহিদা বাড়ায় বেড়েছে ভেজাল গুড়ের উৎপাদনও। গবেষকরা বলছেন, জমিতে ইউরিয়া সারের অনিয়ন্ত্রিত ব্যবহারে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সড়কের পাশে পাত্রে জ্বালানো হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। কারণ চিনি ছাড়া এসব আখের রস জমাটবদ্ধ হচ্ছে না গুড়, তাই বাধ্য হয়ে গুড়ে মেশানো হচ্ছে চিনি। এছাড়া আখের রসে দেয়া হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলার পুটিমারি বিল, নাককাটিতলা ও ধাইনগর এলাকায়। তবে এসব এলাকায় মিল না থাকায় আখ দিয়ে শতভাগ গুড় প্রস্তুত করেন স্থানীয় চাষিরাই। তাদের অভিযোগ, কয়েক বছর ধরে অতিরিক্ত সার প্রয়োগের কারণে এসব আখের রসে জমাট বাঁধছে না গুড়। ফলে বাধ্য হয়েই চিনি ব্যবহার করছেন তারা, যা দেদারসে বিক্রি হচ্ছে হাট বাজারে। সার দিচ্ছি আমরা, সার দিয়ে ধরেন কুচর ভালো হয়েছে, দেয়া ভালো হওয়ার পরে ধরেনকে রস হয়েছে, দেয়া ধরেন কি গুড়টা জমছে না, আমরা ধরেন ক্ষতিগ্রস্ত হয়েছি। জমিতে সার অতিরিক্ত মারছে, তার জন্য জমছে না গুড়। বিঘাতে 40 মন করে রসুন করছে, পেঁয়াজ করছে, তার মধ্যে বগা করছে, দেনে গুড়টা জমছে না। আখের ফলন দিচ্ছে সার ব্যবহার করে, কিন্তু আমাদের হচ্ছে যে গুড় হয় আখ থেকে, ওই গুড়টাতে হচ্ছে ফলন দিচ্ছে না। জমিতে প্রচুর ইউরিয়া সার ব্যবহার করে। এই ইউরিয়া সার ব্যবহারের কারণে আরেকটা কারণ হচ্ছে জমে না, কারণ 1 বিঘাতে ন্যূনতম 300 কেজি ইউরিয়া সার ব্যবহার করা হয়, যেটা ইউরিয়া সার শরীরের জন্য মোটে প্রযোজ্য না। শুধু টিএসপি, কিছু পটাশ ব্যবহার করা যায়। গবেষকরা বলছেন, মাটিতে রস থাকলে কিংবা জমিতে ইউরিয়া সারের পরিমাণের তুলনায় বেশি ব্যবহার হয় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। আর কৃষি অধিদপ্তর বলছে, আখের সঙ্গে সাথী ফসল হিসেবে রসুন, ধনিয়া সহ বিভিন্ন ফসল চাষ করায় শক্তি হারাচ্ছে কৃষি জমি। ফিজিওলজিতে আসলে বলা হয় যে আখের চিনিটা জমার জন্য 3টা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে মাটিতে কোনো রস থাকা যাবে না, মাটিতে কোনো ইউরিয়া সার থাকা যাবে না, এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসতে হবে। এরকম একটা অবস্থা যখন হবে, তখন আখের মধ্যে সর্বোচ্চ পরিমাণ চিনি উৎপাদিত হবে এবং সেই অবস্থায় গুড় বানালে গুড়টা জমবে। ইমম্যাচিওর আখটাকে তারা আপনার হারভেস্ট করছে, সংগ্রহ করে নিয়ে তার ভিতর হয়তো চিনির যে ঘনত্ব থাকার কথা, সেই ঘনত্ব না থাকার কারণে এটা হয়তো জমে না। তো আমাদের যেটি পরামর্শ থাকবে, আসলে যে ফসলটা যখন লাগাতে হয় এবং যখন কাটতে হয় বা সংগ্রহ করতে হয়, সেই জিনিসটাকে যদি আমরা নির্দিষ্ট রাখি, তাহলে আমার মনে হয় যে এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না। জেলা সিভিল সার্জন বলছেন, গুড়ের চিনি মিশ্রিত হওয়ার কারণে ঐতিহ্য হারাচ্ছে গ্রাম বাংলার গুড়ের স্বাদ। এছাড়া বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশীয় ঐতিহ্য, এই যে আমরা যে গুড় খাচ্ছি, সেই গুড় যখন এটাকে আস্তরণ হিসেবে জমাট বাঁধার জন্য বর্তমানে বিভিন্ন জায়গাতে ইন্ডিয়া থেকে আগত কিছু নিম্নমানের রস বা গুড় বা চিনি ব্যবহার করা হচ্ছে, যেটা আদৌ স্বাস্থ্যসম্মত নয়। গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় আখ চাষ হয়েছিল 5320 হেক্টর জমিতে, যা চলতি বছর কমে দাঁড়িয়েছে 4850 হেক্টরে। এখন চাঁপাইনবাবগঞ্জ। শরীয়তপুরে বোরো আবাদের চেয়ে কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন মশলা জাতীয় ফসল কালোজিরা আর ধনিয়ার আবাদে। একই জমিতে বছরে 3টি ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন তারা। আর এই মশলার ফুলকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক মৌখামার, যা কৃষি অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। সজীব খানের ছবিতে আরও জানাবেন কাজী মনিরুজ্জামান। সাদা ফুলে ছেয়ে গেছে মাঠ, চারপাশে মৌমাছির গুঞ্জন, এক অন্যরকম সৌন্দর্য। এমন দৃশ্য এখন শরীয়তপুরের কৃষি মাঠ জুড়ে।
জাজিরা উপজেলার পূর্ব আরাচুন্ডি গ্রামের আচমত খা 7 বিঘা জমিতে আবাদ করেছেন উচ্চমূল্যের মশলা জাতীয় ফসল কালোজিরা, ধনিয়া আর রসুন। ফসলের ফলনে খুশি তিনি। লাভ হওয়ায় অধিক জমিতে এই ফসল আবাদের লক্ষ্য তাঁর। দাম ভালো হওয়ার কারণে কালোজিরা, ধনিয়া সবই ইনশাল্লাহ ভালো, মাটি ফসলের উপযোগী। একই জমিতে 3টি ফসল ফলায় লাভের পরিমাণও বেশি। তাই পদ্মা মেঘনা বিধৌত এই জেলায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এ জাতীয় ফসলের আবাদ। কালোজিরার দাম বেশি পাইতেছি, এই জন্য বেশি মাসে আগ্রহ, বেশি মাসে বনে। কালজিরার আবাদ অত্যন্ত হয়, অতিরিক্ত হয়। আমরা চাপাই, সাতক্ষীরা, কুষ্টিয়া বিভিন্ন দেশ থেকে আমরা এইখানে কামলা দিতে আসি। মশলা জাতীয় ফসল চাষের ফলে বাড়ছে মৌ খামার। এসবে কালোজিরা আর ধনিয়া ফুলের মধুর চাহিদা বেশি। মৌমাছির পরাগায়নে উৎপাদনও বাড়ছে 15 থেকে 20% পর্যন্ত। আর আন্তর্জাতিক বাজারও রপ্তানি হচ্ছে এই মধু। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। আমি একজন ক্রেতা, এখান থেকে কিনে নিয়ে যাই। 200 বক্স নিয়ে আসে, তাহলে ওই 20 থেকে 30 মণ মধু উৎপাদন হয়। আর সারা সিজন যদি মোটামুটি করা হয় তাহলে 1-150 মণ মধু উৎপাদন হয়। এখানে প্রচুর পরিমাণে কালোজিরার চাষ হয় এবং কালোজিরার মধুটাও এখান থেকে আমাদের খামার থেকেই নিয়ে যায়। জেলার মাটি ও আবহাওয়া মশলা উৎপাদন সহায়ক। এছাড়া জনপ্রিয় হয়ে উঠেছে মৌ চাষ। ফলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন কৃষক বলে জানালেন এই কর্মকর্তা। মৌমাছি চাষ করা হয়, তাতে পরাগায়ন সহায়তা করার জন্য এখানে ফলন আরও ভালো এবং কৃষকেরা বেশ ভালো দাম পায়। তাছাড়া এখানে অতিরিক্ত ফসল হিসাবে অতিরিক্ত লাভবান হিসাবে যে মধু পায়, সে মধুর আবার দাম বেশি এবং এটা ব্যাপক চাহিদা, সেই জন্য তারা এই ফসল চাষে আগ্রহী। এবছর শরীয়তপুরে 25,745 হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1000 হেক্টর বেশি। এছাড়া জেলায় 10,000 মৌবাক্স স্থাপন করেছেন খামারিরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।